আচ্ছা, এটা কি সত্যি যে তুমি নাকি এমন একজন গায়ক যে গান গাইতে পারে না? এটা কিন্তু সত্যি, ঠিক। শিলাই গান গায় না, গুলি করে। আমি যখন প্রথমেই গান গাইতে মানে ভেবেছি গান গাইবো, আমি তখন ওগুলোকে গান মানে কিনা আমি নিজেও জানতাম না। কারণ আমি প্রথাগতভাবে তো ছেড়েই দিই, এমনি মানে একটা প্রত্যেক বাঙালি পরিবার বা যে কোনো পরিবারে একটা যে চর্চা থাকে, তাতে গান গাওয়া, দু চারটে গান টান গায়ে জানে টানে, সেরকম অবস্থাতেও আমি ছিলাম না। তাই? হ্যাঁ, আমি কোনোদিন গান গাইতে গেলে, ধর কলেজে পটিকোতে বসে গান গাইছি, হঠাৎ হয়েছে একটা গান গাইতে গেছি, আমার বান্ধবী বললো ইলিনা, যে পরে আমার তার সঙ্গে বন্ধুত্ব গেছে, প্রেম হয়েছে, প্রেমটা গেছে, বিয়ে হয়েছে, এখন বিয়েটা ঠিক আছে, সে বলো শিলু প্লিজ একটু চুপ কর, তুই ক্রিকেট ফিকেট খেলছিস, ঠিক আছে, আমি এসব কেন করছিস? এবার আমার গান গাওয়ার তাগিদে একটা অ্যাক্সিডেন্ট থেকে যে আমি গানটা গাইবো, আমি বলছিলাম আমি কম্পোজ করবো, কম্পোজার হবো, গান লিখবো, সুর করবো বাবার থেকে। কিন্তু কম্পোজার হওয়ারও যে মিউজিক্যাল ট্রেনিংটা ফর্মাল, সেটাও তো তোমার কি ছিল? তারা না আমার ছিল না, কিন্তু আমি দেখতাম আমি অদ্ভুতভাবে কিছু জিনিস তৈরি করতে পারছি। খুব ছোটোবেলায়, আমার খুব ছোটোবেলাতে আমার মনে আছে, যখন একটু আধটু করে বাবার লেখা, বাবা যেভাবে আমাকে গাইড করছে, বাবা লিখছে, বাবা নাটক লেখেন করেন, এসব দেখতে পাচ্ছি। তো আমার কাছে ওটা ছোটোবেলায় আমরা যেমন ছড়া লিখি, সেরকমভাবে ছড়া লেখা, সেসবগুলো চেষ্টা করা, এগুলো হতো আপনার থেকে, ভেতর থেকে হতো। কেউ বলতো না যে ছড়া লেখা, কবিতা লেখা, সেটা হতো। তো আমি একটা গান লিখেছিলাম, বহুদিন আগে নাকি ছিল ভগবান, ধনুকে টান দিয়ে ছুড়ে দিত বান, কথা নাকি শুনে তার সব অনুমান, যুদ্ধের ক্ষেত্রে দিয়ে দিত প্রাণ। এবার এই গান, এটা আমি তখন আমি ক্লাস 8 পড়ি, তো দেখলাম বা একটা কম্পোজিশন হচ্ছে, তো এটা তো রেকর্ডও করেছিল, তোমার রেকর্ড করলাম, সুরটা বদলে রেকর্ড করেছি। এবারে এই এবিলিটিটা একটা আমার ছিল, যে এটা রান্না করার এবিলিটি। বাড়িতে বাবা যখন টেপ রেকর্ডারটা আমাকে গিফট করলো, দিয়েছিল বাবা, এবং তারপরে ওই টেপ রেকর্ডারটাকে রেকর্ড করবো, এইটা একটা বিরাট এক্সাইটমেন্ট, যে আমি কিছু বলছি নিজে দেখতে পাচ্ছি। এখনকার ছেলেমেয়েরা আমরা মনেই হয় না ওটা রেকর্ড কি, মোবাইলে রেকর্ড করছি, তখন ওটা দিয়ে করে একটা গলা, আমার গলা শোনা যাচ্ছে। তো আমি সেই গামলা, তারপরে একটা প্রায় ভেঙে যাওয়া একটা মাউতার গান, হ্যাঁ, হারমোনিয়ামটার রিডগুলো সব কটা কাজ করে না, হ্যাঁ, এরকম একটা বাড়িতে হারমোনিয়াম, তারপরে একটা পাইপ, সেটা একটা জলের এর মধ্যে দিয়ে করে আওয়াজ, এইসব নিয়ে আমি আর আমার ভাই মিলে বসে বলে, শোন তুই প্রথমে এটা বাজাবি, তারপরে আমি এটা বাজাবো, তারপরে আমি মায়ের ওই ফুলদানিটা আছে উপর, ওই ফুলদানিটা ওখানে ঘষবো, একটা অন্যরকম আওয়াজ হবে, করে একটা মিনিট খানেকের গান করালাম জিনিস। সো এইটা যখন করতাম, তখন আমার মনে হতো যে আমার মধ্যে একটা কম্পোজিং এবিলিটি আছে, এইটুকুই আমার ভরসা ছিল, এবং লিখতে পারতাম। আর ওইটা হতে হতে আর খুবই সীমিত আমার ক্ষমতা, ভীষণ সীমিত ক্ষমতার মধ্যে আমার প্রথম দিককার গানগুলো, এখনকারও গান যেগুলো আছে খুবই সীমিত, যে আমি যতটুকু জানি, বুঝতে পারি, করতে পারি। তারপরে আর একটা জায়গায় আটকে গেলাম কোথায়, যখন আমার গানটা আমাকে গাইতে হচ্ছে, তখন গায়ক হিসেবে আমার যে এবিলিটি, সেটার উপরেই গানটা গাইতে হবে। তো আমি তারা গানের সুর এমন করতে পারি না যেটা অজয় চক্রবর্তী গাইতে পারে, ঠিক। তো আমাকে সেটা করতে হয়েছে। তো আমি তো গানই গাইতাম না, আমার গানে কোনো সিনই ছিল না, গান মানে আমি কোনোদিন ভাবিনি গায়ক হব। আচ্ছা, একটা কথা বলো, মানে কনভেনশনাল জিনিসগুলোকে না জানাটা অনেক সময় আমাদেরকে নতুন রাস্তা তৈরি করতে ট্রিগার করে, এটা তো ঘটনা, এবং তোমার ক্ষেত্রে নিশ্চয়ই সেটা হয়ে থাকে। মানে এটা এখন সবাই যেটা বলে যে তোমার একটা খুব মেজর কন্ট্রিবিউশন টু আধুনিক বাংলা গান হচ্ছে নতুন সাউন্ড, এবং সাউন্ড নট অনলি ইন দ্য টার্মস অফ ধরো সাউন্ডস্কেপ, যে ধরো সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, সেটা তো বটেই, কিন্তু ধরো গানের কথা তো কি ধরো, মানে এই যে কথাগুলো একটা মানে এই যে নতুন একটা জীবনীশ কিছু একটা ব্যাপার, কিছু শব্দকে ঢোকানো, এবং তারপর সাউন্ড নিয়ে নানা রকম, তোমার ফিশ অ্যালবামটা, আমার তো ওই সময় সবাই এটা বলা করতো যে এই ফিশ অ্যালবামটা নতুন একটা সাউন্ডস্কেপ বাংলা গানে তৈরি করলো, যেটা এর আগে ছিল না। আবার এইটাও খুব দুর্ভাগ্যজনক যে অনেকেই এটাকে আবার তোমার কোনো কিছুকে না জানার খামতি পূরণের একটা হচ্ছে বাইপাস রুট হিসেবে দেখেছে, এটাও তুমি জানো, মানে তোমাকে সেটা শুনতে হয়েছে। আর এটা তোমার এখন কেমন লাগে, মানে এটা খুব এটা খুব সত্যি কথা। এটা ওনারাও যেটা বলছেন, ওনারা ওনার দিক থেকে কিছু একটা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বলেন। প্রত্যেক মানুষ যেমন নিজে যেটা জানি সেটাকে ঠিক জানি বলে বলে, কিন্তু এটা খুব সঠিক কথা যে কোনো কম্পোজারের ক্ষেত্রে তার লিমিটেশনও থাকবে এবং লিমিটেশন থাকবে না। যেমন আমি খুব একটা উদাহরণ দিয়ে বলি, ধর একটা গান যদি কখনো কম্পোজ করার কথা আমার মতো, আমার সঙ্গে সঙ্গে আরও কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, তো
তারা যদি ভাবতে থাকেন তখন সে তো তার পারসেপশন থেকে, তার শিক্ষা থেকে, তার যোগ্যতা থেকে এবং অযোগ্যতা থেকে জিনিসটা তৈরি করবে। সেটা যে জানে না সেটা তো করতে পারবে না। তো আমি একটা গানে যদি মনে করি ভোরবেলার একটা অ্যাম্বিয়েন্স তৈরি করব, সেই ভোরবেলার অ্যাম্বিয়েন্স তৈরি করলে গানটা যদি একজন পণ্ডিত লোক করেন, তখন তিনি হয়তো ভোরবেলার রাগের কি অন্য কোন রাগ হোক বা এমন কোনো রাগ যে রাগটাকে বললে ভোরবেলা শুনতে লাগে তিনি করবেন। এবার আমি ভোরবেলাকে যখন রিপ্রেজেন্ট করবো, আমি তো এটা নেই আমার কাছে, তাহলে আমি কী করবো? তখন আমি মনে করলাম যে মানিকতলার মোড় এই গানটাতে আমি যখন ভাবলাম যে আমি এটা ভোরবেলার অ্যাম্বিয়েন্স দিতে চাইবো, তাহলে কী করে করবো? ছোটোবেলায় আমাদের কাছে তখনও রেডিওটায় সকালবেলায় উঠে বান্ধে মাতার মতো এবং দাদু চালাতে ওরা শুনতাম। তো আমি মনে মনে কল্পনা করলাম যে মানিকতলার মোড়ে একটা চায়ের দোকান, একটা লোক চায়ের দোকানটা যা শুরু করেছে, একটা ধুঁয়ো দিয়েছে এবং সেই অবস্থায় রেডিওটা চলছে, তো বন্দে মাতারাম হচ্ছে। আমার কাছে একটা দাঁত মাজা আওয়াজ, আর ওটার ভিড়ে আমার কাছে ভোরবেলা তৈরি হলো। সো টু সামওয়ান, তাদের কাছে তো ভোরবেলা এবার রিপ্রেজেন্টেড হয়নি, তো দে উইল থিঙ্ক ইটস আ নিউ সাউন্ড এবং অন্যরকম করতে অন্যরকম হলো। কিন্তু একজন পণ্ডিত লোক এটা করতে গেলে তিনি তো ভাবতেই পারবেন না। এটা দুপুরবেলার একটা অ্যাম্বিয়েন্স আমি বোঝাতে চাই, নিরালা দুপুরের সময়, যে আমার একটা ঘুঘুর ডাক হলে যথেষ্ট, আমি পালসটা পাচ্ছি। শুরুটাই করেছিল ওটা বলে, যেটা ঘুঘু ডাকছে বলে ঘুঘুর আওয়াজটা করে। এবার এইগুলো হচ্ছে কি, এটা আমার লিমিটেশনের জন্যই হয়েছে, আর আই এম হ্যাপি দ্যাট আই এম লিমিটেড। সেক্ষেত্রে হলে আমি অনেক কিছুই নতুন করতে পারতাম। ঠিক। একটা কথা তুমি মানবে কিনা জানি না, তবে যদি আমি তোমায় ঠিক চিনে থাকি এত বছরে, আমার ধারণা তুমি এ ব্যাপারে অনেস্ট হবে, মানবে। তা হলো 90-এর নতুন গানের যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে বাঙালি কাউকে স্বীকৃতি দেয়, তা হচ্ছে সোমনঞ্জন নচিকেতা। সেখানে কিন্তু তোমার নাম নেই। তারপরে 3টে নামের পরে যদি কোনো নামের জায়গা তৈরি হয়, তখন অবশ্যই 4 নম্বর নাম শিলাজিৎ মজুমদার। এই নিয়েও কোনো সন্দেহ বা কোনো তর্ক নেই। তো এইটা নিয়ে কি তোমার কোনো আক্ষেপ আছে? হ্যাঁ, প্রথম দিকে একটু হতো, কিন্তু আমি মানে আজকে যে জায়গায় বসে আছি বা দাঁড়িয়ে আছি হোয়াটএভার, সে জায়গায় এসে আমার মনে হয় যে এটা ভালোই হয়েছে এবং এটা ঠিক, এটা কোনো এর মধ্যে কোনো ভুল নেই। মানে বিভিন্ন কারণে এই ব্র্যাকেটটা তৈরি হয়েছে। তো অনেক ক্ষেত্রে তো প্রথমে সুমন নচি বলা হতো, অঞ্জন আশ্রম, সুমন নচি। হ্যাঁ, মানে ওই সুমন নচি শব্দটা দুটোর পরে আবার একটা শব্দ খরচা করা কাগজের ক্ষেত্রে খুব ওই অসুবিধা তো শিলাজিৎ দেওয়ার বুঝতো। লাস্ট মোমেন্ট এডিটে চলে যেতে হয়, লিখে তো শুনিতে বাদ দিতে বলে এই দুটো হয়ে গেছে, আচ্ছা লাগে সুবর্ণ ছিল রেখে দে, সুবর্ণ বলে বুঝতে পারে বাকি না। আর যেটা বলছিল আসল কথা, যে এই বাকি যারা 3 জন আছেন, আমি কিপিং অ্যাসাইড মিনস সুমনবাবু, অঞ্জনদা, নচিকেতা, হ্যাঁ, এই 3 জনের মানে দে আর প্রলিফিক, তাদের ট্যালেন্ট, তাদের ক্ষমতা, তাদের শিক্ষাগত ক্ষমতা, যেটাকে আমরা একাডেমিক্যালি ওই পড়াশোনারটুকু বলছি, এটুকু শিক্ষার ক্ষমতা বলছি না, যে ভদ্রভাবে কথা বলার সেই শিক্ষা টিক্ষার কথা বলছি না, কিন্তু সেই শিক্ষাটা এগুলোতে এত বড় এরা আমার থেকে কিছু না, ওরা 90 নিয়ে শুরু করেছিল, আমি 10 ফার্স্ট আমার ছিল। আমি সেই গ্যাপটা কমিয়ে আনতে পেরেছি, এটা আমার কাছে অনেক, এই গ্যাপটা একটু কমিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। সত্যি সত্যি বলছি, ওদের মতো ট্যালেন্টেড যে কোনো জায়গায় তাদের ট্যালেন্ট আছে, তাদের সেই ট্যালেন্টকে এক্সিকিউট করার ক্ষমতা আছে, তাদের যথেষ্ট বুদ্ধি আছে কোন জায়গায় কী করতে হবে, তাদের রাজনৈতিক ক্ষমতা, তাদের সেই রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী তৈরি করা ক্ষমতা, সব কিছুতে তারা আমার থেকে বেশি, সমস্ত দিকে। কিন্তু আমি এখনো মঞ্চে উঠলে আমার জন্য 18 থেকে 24 উঠে দাঁড়ায়, তারা আমার সাথে লাফায়, চাপায়। সেটা তোমার দেখতে ভালো বলে, বাকিদের থেকে দেখতে ভালো বলে, ওই জন্যই নচির রাগ।
আমাকে সামনে দাঁড়িয়ে এরকম যদি চেহারাটা পেতাম, তাহলে এটা তো দুঃখ, এটা তো দুঃখ। তুই চিন্তা কর, তুই এইটুকুতে কি করছিস, তুই সেটা ভাব। তুই মানে যখন তখন মুখ্যমন্ত্রীর পাশে তোকে দেখা যাচ্ছে তুই এত ক্ষমতাবান, আমি এত লম্বা লাভটা কি বলবো? কিছু হবে না। তুই এরপরেও যদি দুঃখ করে, আমার মতো লোকে দেখতে তাচ্ছিল্যই যুক্ত, হ্যাঁ ওরা গান গাইতে পারে না। আমরা শুরু করেছি বলতে জিজ্ঞেস করতে যে কার গলায় গাইবে, তুমি জিজ্ঞেস আমি গান গাই, ও কার গলায়, এটা দিয়ে আমরা শুরু করেছি তো আমাদের। সেখান থেকে আজকে আমরা আমাদের নিজেদের আমাদের গলা মিমিক্রি করে। ঠিক, অল এই সেই কথাবার্তা স্ট্র্যাটেজিক্যালি কে কী বললো না বললো, 90s এর যে মানে এটা ছিল, আমাকে তারা স্বীকার করুক না করুক আমার কিছু তাতে কিছু এসে যায় না, কিন্তু সবাইকে স্বীকার করতে হবে যে 90s-এ বাংলা গানের একটা সাংঘাতিক এক্সপ্লোশন ঘটেছিল 90 সালে, এবং সেটার ধরে অনেক পুরনো কাজ যেগুলো পড়েছিল, যেগুলো ওই সময়টা বাংলার লোকে আরও অ্যাওয়্যার হতে শুরু করলো। আমরা তারপরে জানতে পারলাম গৌতম চট্টোপাধ্যায়, অথচ গৌতম চট্টোপাধ্যায় আমাদের কবে জানা উচিত ছিল? অপরেশ ডায়েরির কথা কজন জানতেন? কতজন জানতো? তো এরকম করতে করতে ওই সময়টা একটা বিরাট দিয়েছে, এবং বাংলা ব্যান্ডের রাস্তা তৈরি করেছে। বাংলা ব্যান্ড এবার আমাদের রাস্তা তৈরি করবে। আমি আমার ক্ষেত্রেই বলি, আমার মিউজিক আমি যেটা করেছি সেই সাউন্ডটা তো প্রডিউস করে এখনো পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়নি লাইভে। সো লাইভে যখন আমি প্রথম দিন প্রোগ্রাম করেছিলাম মানে বড় জায়গাতে, যেদিনকে আমাকে নচির ভক্তরা নামিয়ে দিচ্ছিল নজরুল মঞ্চ থেকে, হ্যাঁ ইট ওয়াজ 1992, হ্যাঁ। তারপরে এই তিন মূর্তি কনসার্টে যেখানে ও কমেন্ট করতে চাইছিল না, ওকে আগে গান গিয়ে চলে যেতে হয়েছে। আই ওয়াজ দ্য শো স্টপার। It was 92, আজ 2023, দ্যাটস দ্য গ্রাফ অফ মাই লাইফ। একদিন আমি আগে গান গাইতে উঠছিলাম, আমার গান শুনে হলে বলে নামিয়ে দিয়েছে, আজকে আমাকে শো স্টপার করতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা। আই নেভার ওয়ান্টেড টু মিক্স আপ মাই সেলফ উইথ এনি টম, ডিক, হ্যারি অর বুম্বা বৃষ্ণ মহাশয়। আমি এনাদের থেকে অনেক আলাদা, আমি একটা ডিফারেন্ট স্পিসিস। সুতরাং ওনাদের মুভমেন্ট, ওনাদের রেভলিউশন, ওনাদের জীবনযাত্রা, ওনাদের যাপন, ওনাদের ইচ্ছা, ক্ষমতা, স্বপ্ন কোনোটাই আমার সাথে মেলে না। আই এম অ্যাবসলিউটলি ডিফারেন্ট। সো হোয়াট ইন 90 I was, I don't care. In 2024 I have proved that I am different. আমার ভক্তরা বলে শিলাদা আলাদা। আমার ভক্তরা 18 থেকে 24, তার নিচেও ভক্ত আছে, উপরেও ভক্ত আছে। আমি যেখানে যাই লোকে গিয়ে এনার্জি পায়। আই এম হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ দ্যাট, টু হ্যাং উইথ হিস্ট্রি। আমি টেম্পোরারিলি এই মানুষগুলোর সঙ্গে থাকি, বুঝি, করি। আমার বাজারে যতটুকু ছোট্ট ভুট্টার ক্ষেত, সেই ভুট্টার ক্ষেতটা আমার তৈরি করা। আমি একটা কথা খুব সৎভাবে বলি, এদের প্রত্যেকের প্রতি আমার সম্মান আছে। আমি প্রত্যেকের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম, আমি জানার জন্য, শেখার জন্য। এরা প্রত্যেকে আমার থেকে সিনিয়র, প্রত্যেকে বয়সে বড়। আই এম ইয়াঙ্গেস্ট অফ দ্য লট। এবং সেখানে ওদের তিনজনের ধারে পাশে আর কেউ থাকার চান্স না। আমি এটা ছিল, আমার হাতটা ধরতে পারতো। এই হৈমন্তিদি যখন প্রথম আলাপ হচ্ছে, আমাকে কি আওয়াজ দিয়েছে, হ্যাঁ এইসব কী গান, এগুলো গানটা একটু শিখতে পারতিস। লাইভে হৈমন্তিদি বলেছে। সেই হৈমন্তিদি যখন আমাকে বলছে যে কী করে তুই কবে তৃষিত মুখটা গাইলি, দারুণ। হৈমন্তিদি বললো, শিলা তোর যা পাখিটা কি, তুই একটা গানকে কীভাবে কম্পোজ করতে পারিস, এটা হৈমন্তির দিক থেকে পেয়েছে। কিন্তু হৈমন্তিকে আমি বলেছি বড় মনে, কিন্তু হৈমন্তিদি বলছে, হৈমন্তিদি প্রথম দিন তুমি যখন করেছিলে তখন একবার আমাকে মাথায় হাত দিয়ে বলতে পারলেন যে শিলা হয়তো আমার বাড়িতে আসিস, তোকে আমি একটুখানি দেখিয়ে দেবো। আমার মধ্যে একটা পসিবিলিটি ছিল, পোটেনশিয়ালিটি ছিল। এমনি আমি 30 বছর সার্ভাইভ করছি না, তো নচিকেতাবাবু একটু বলতে পারতেন না আমাকে এই কথাগুলো বাইরে বলে? আমি সুস্থ একটু বলতে পারতেন না, যায় না তোকে আমি বসে একটুখানি তালিম দিই? এই প্রশ্নটা ভাবার না। আমার মনে পড়ছে একটা অন্য দৃশ্য, এটা বলতে গিয়ে, যে আমি আর সাগরিকা অ্যাগাস্টারিক্সের হারুদা যেদিনকে রিলিজ হবে তার আগের দিন পোস্টার এসছে। সেই পোস্টারগুলো এরকম বড় পোস্টার, তখন যে লোভের জিনিস আর কি, একটা পোস্টার আমার নামে বেরোচ্ছে যে কোনো শিল্পীর কাছে, যে তার পোস্টার হচ্ছে, সবার পোস্টার হতো না।
অফসেট পোস্টার ভূমিকা, তাদের লেখা শিলাজিতের 9টি জীবনমুখী গান। আচ্ছা, এবারে আমি কোম্পানিকে বলেছি যে শিলাজিতের মানে শিলাজিতের গানও লেখা থাকবে না, লেখা থাকবে শিলাজিতের ভূমিকা। তো ওরা বললো না সেটা তো হবে, কিন্তু আমাকে তো ক্যাসেটের যে আমাদের বেসিকে তাতে তো ওখানে মডার্ন বেঙ্গলি সংস ওটা তো লিখতেই হবে, মাস্কের মধ্যে ওটা থাকতেই হবে। তার কি একটা কারণ এইটা হতে পারে যে মানে তারাও তখন জানতে, তারা মুখের উপর বলতে পারেননি, যদি বলে না দেওয়া হয় যে এটা গান তাহলে লোকে বুঝবে না যে এটা গান, তোমার গানগুলো এত বেশি ছিল মানে সেটার মধ্যে আমি পরে আসছি, সেটা বলে উত্তর দেবো এটা আমি। কিন্তু এটা ব্যাপারটা ছিল যে আমি চেয়েছিলাম যে ওই একটা কারণও যদি হয়, তুই যেটা বললি যে গানটা না থাকা, এবার গান এখানে দেবে না, শিলাজিতের ভূমিকা এটা থাক। তো মানে আমি গানও নয় বলতে চেয়েছি, আই ওয়ান্ট গো বিয়ন্ড দ্যাট, বুঝলি তো, এটা গানের পরে কিছু একটা পোস্ট মিউজিক, এবার তার মধ্যে পোস্টার এসে গেছে যে শিলাজিতের 9টি জীবনমুখী গান। এইবারে তো আমি পোস্টার দেবো না করতে, ঝগড়া আমার সাথে, পোস্টারগুলো করে এত টাকা খরচা লাগাবে না, না না এটা কী করে লেখা হলো জীবনমুখী গান, গান পর্যন্ত হলেও মেনে নিতাম, জীবনমুখী গান। এবং আমি রাতে বসে বসে ওইখানে মানে অফিস থেকে ফিরে আসার পর অফিসে বসে বসে কাঁচি দিয়ে আমি হাড়ুদা মিলে ওই পোর্শন কেটেছি। বাবা, কি ভাগ্য ভালো ছিল, ওদের লোগোটা ওপরে ছিল, তার জন্য কিছু সাগরিকার নাম ফাম ছিল বলে ওটা এক করেছে। আর কত কাটবো পোস্টার, 5000 পোস্টার থেকে শিলাজিতের নামটাই বাদ চলে যাচ্ছে, বুঝতে পারছিস, এবং জীবনমুখী গানের জন্য। তবে ভীষণ সাকসেসফুল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তোমার অসংখ্য শ্রোতা আছে, ফ্যান আছে, তোমার মানে ইউ হ্যাভ মেড অ্যান অডিয়েন্স ফর ইয়ার সেলফ, এটা ওভার দ্য ইয়ার্স, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারপরও কোনো একটা জায়গাতে মানে এখনও কি তোমার ফ্রেটার্নিটির মধ্যেও মানে গায়ক হিসেবে আমি প্রাইমারিলি জিজ্ঞেস করছি, কোনো জায়গায় তোমার অ্যাকসেপ্টেন্সের এখনো খামতি থেকে গেছে? আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, আমি কোনো কেচ্ছার আশায় প্রশ্নটা করছি না, কিন্তু আমি সত্যি জানতে চাই তোমার এগুলো তোমাকে এফেক্ট করে কিনা বা খারাপ লাগে কিনা বা তুমি ইন্ট্রোস্পেক্ট করো কিনা অ্যাজ ওয়েল অ্যাজ। সেটা হচ্ছে ধরো আমি দেখলাম কয়েক মাস আগেই অঞ্জনদা, তুমি এবং নচিকেতা তোমরা এত ভালো একটা কনসার্ট করলে একসাথে, এবং আমরা সবাই মানে আমি প্রায় বেরিয়ে পড়েছিলাম, আমি মাঝপথে আমি ফিরে যেতে হলাম বাড়ির একটা সমস্যার জন্য, বাট এটা এত ছেলেমেয়েরা হই হই করে শুনলো, এত ভালোবাসলো। তো তারপরে আমি দেখলাম নচিকেতাকে একটা ইন্টারভিউতে, এবং তোমরা সবাই মিলে, ওনার যেহেতু জন্মদিন ছিল বোধহয় তার পরের দিন বা তার আগের দিন ছিল, তো তোমরা সবাই মিলে গান গাইলে, অঞ্জনদা গাইলে, নীলাঞ্জনা তুমি গাইলে, সব কিছু করলে, কেক কাটা হলো, দ্যাট ওয়াজ আ ভেরি বিউটিফুল মুভমেন্ট সব কিছু। তারপরে দেখলাম একটা ইন্টারভিউতে, আমি তোমার কাছে আসবো বলে আমি আবার ইন্টারভিউটাকে বার করে রেখেছিলাম, যে ওনাকে একটা ইন্টারভিউ করা হয়েছে, তো ওই কনসার্ট নিয়ে একটা প্রশ্ন উঠেছে, তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে শিলাজিতের কোন গানটা আপনার সবচেয়ে ভালো লাগে। তা উনি খুব ভালো একটা উত্তর দিয়েছেন যে কোনো গানই নয়, ও ভালো ছেলে, সুস্বাস্থ্যবান। তো তখন ইন্টারভিউয়ার হয়তো একটু অবাক হয়েছেন, তো জিজ্ঞেস করেছেন যে মানে অবাকে, তো উনি বলেছেন যে আসলে এটা না, এটা বোকা প্রশ্ন। কেমন প্রশ্ন বলুন তো? আপনি ধরুন যদি আইনস্টাইনকে জিজ্ঞেস করেন যে মারাদোনাকে বিজ্ঞানী হিসেবে কেমন লাগে, তো উনি কী বলবেন? এটাও তাই, শিলাজিৎ ভালো, ঈশ্বরের মঙ্গল করুন, ওর স্বাস্থ্য ভালো থাকুক। তখন আবার পরের প্রশ্নটা নয় করা হয় যে কী ডিপ্লোম্যাট। আচ্ছা, এই তো সেদিন শিলাজিৎ আপনার আর রঞ্জন দত্তর সঙ্গে স্টেজে পারফর্ম করলেন, নীলাঞ্জনা গাইলেন শিলাজিৎ, শ্যুটটা ঠিকঠাক ছিল? আমি বললাম যে এই প্রসঙ্গটা থাক না, ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, কেন সেটাকে কেটে দিচ্ছেন? বলছি তো সুস্বাস্থ্যবান। তুমি কি পড়েছিলে ইন্টারভিউটা? না, আমি পড়িনি, সত্যি কথা বলো। শুনলাম না, আমি পড়িনি। তো কতগুলো নতুন জিনিস সেখানে জানতে পারলাম, যে নচিকেতা ঈশ্বর বিশ্বাস করছে এখন, এটা ভালো লাগলো। 2 নম্বর হচ্ছে নিজেকে আইনস্টাইন ভাবছে, কারেক্ট আছে, কোনো অসুবিধা নেই। তোমাকেও তো মারাদোনা ভাবছে, ও বাংলা গানের আইনস্টাইন ভাবছে নিজেকে। এবার মুশকিল হচ্ছে কি, যে নচিকেতার এইটা বলার মতো কোনো নতুনত্ব নেই। নচির নিজের একটা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সটার থেকে নচির সামনে একরকম, পেছনে একরকম। নচি যখন ওই মঞ্চে উঠে দাঁড়িয়েছে, আমি বাড়ি থেকে বেরিয়েছি, ওর জন্মদিনটা সেলিব্রেট করা বলে আমার কাছে 20-25খানা ফোন এসছে যে তুমি তাড়াতাড়ি এসো, হ্যাঁ নচিদার কেকটা কাটা হবে, নচিদা খুঁজছে তোমার। এবং আমি ওই অবস্থাতে তাড়াহুড়ো করে স্পিডে গাড়ি চালিয়ে, কলকাতার রাস্তায় যেটা করি না জেনারেলি, আমি চালিয়ে এসেছি এবং উঠেছি মঞ্চে। এটার জন্যে
নচি যখন আমার সামনে থাকে, নচির একরকম বেশ থাকে, নচি আমার পরে বেরিয়ে গেলেই, আমার ঘেরাও থেকে বেরিয়ে গেলেই ওর অন্যরকম হয়। ও আলাদা যখন থাকে তখন এসে আমাকে বলে যে যা বাকিটা দারুণ বেঁধেছিস, আর যখন চলে যায় তখন আসলে ওর একটা নিজস্ব ইমেজ, ওর নিজস্ব একটা ইমেজ নিজেকে ভাবে, সেইটা ও ক্যামেরার সামনে থাকে বা এই ইন্টারভিউর ক্ষেত্রে থাকে না, কিন্তু একটা সামনে যখন থাকে তখন মানে ধরো আমার বাড়িতে এসে মাগুর মাঝে ঝুল কাটছে, বা যখন এই চাঙুয়াতে ওকে আমার ছেলে হয়েছে বলে দুপুর রোদে চৈত্র মাসে বসে বলছে আমি দারু খাবো, তো যখন খাচ্ছে সেই সময়টা নচিকেতা অন্যরকম নচিকেতা। কিন্তু নচিকেতা কোনোভাবেই, নচিকেতা শুধু কেন, অনেকেই আমাকে গায়ক হিসেবে মানতে পারে না, খুব স্বাভাবিক, কারণ ওদের স্ট্রাগলটা এতদিন ধরে হয়েছে এবং এত শিখেছেন, এত কিছু করেছেন, যেখানে একটা ছেলে প্রায় ভুঁইফোড় হয়ে কেবলমাত্র সে বলতে চায় কথাগুলো বলে জনপ্রিয় হয়ে গেছে। একটু তো পোড়া পোড়া গন্ধ বেরোয়, যেহেতু ওর গায়ক হিসেবে আমার থেকে বা যে কোনো সাধারণ মানুষের থেকে অনেকটা বেশি জানে, সেহেতু ও ওইটাকে মাপকাঠি ধরে বাকিদের বিচার করে, এবং সেটা তো করতেই পারে। এবং ওর যেটা আছে সেটা হচ্ছে ওর তো মানে এমনি তো একটু কোর ব্যান্ড টাইপের, মানে খুব একটা ওর ইন্টারন্যাশনাল গ্লোবাল মিউজিক, ফোক মিউজিক এসব সম্বন্ধে খুব একটা এক্সপোজারও নেই, যার জন্য ওকে আমি কষ্ট পাই না যে আমার গানগুলো শুনে কিছু বুঝতে পারছে না, বা এটাতে আমার একদম কোনো কষ্ট লাগে না, কারণ ওর ঊর্ধ্বে এটা, হি ইজ নট ইনটু দ্যাট লিগ। তুমি আমাকে এই যেহেতু অঞ্জন দা বলে খানিকটা বুঝতে পারো, অঞ্জন দা গ্লোবাল মিউজিক, অঞ্জন দা ইনফ্যাক্ট আমার বাবু উনি গ্লোবাল মিউজিক সম্বন্ধে অনেকটা আমার এই জানকারি হচ্ছে, ওই নচির জানকারি হচ্ছে মধ্যবিত্ত বাঙালিরা এবং তখনকার রাজনৈতিক পরিস্থিতি যেটার পক্ষে সুবিধাজনক সেটা কারেক্ট হিসেবে এখন যেটার জন্য এইটা ওর লিগ, এটা আমার সেটা ভালো লিখতে পারে। আমার যেমন না, তুমি অঞ্জনদার কথা মেনশন করলে বলে, আমার এই চ্যানেলে একটি পডকাস্ট আছে অঞ্জনদার সাথে। অঞ্জনদা ইনফ্যাক্ট আমি ওনাকে কোনো প্রশ্নও করিনি তোমার ব্যাপারে, কিন্তু উনি অন্য বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে মানে ব্রট ইন ইওর নেম এবং বললো যে শিলাজিৎ যে সাউন্ড নিয়ে যে কাজগুলো করেছে, যে এক্সপেরিমেন্টেশনগুলো করেছে, আমি ওগুলো ভীষণ এনজয় করি, কারণ ওগুলো আমি পারিনি করতে, কিন্তু শিলাজিৎ এটা করেছে এবং মানে আই এম এস ফ্যান। একটা 30-40 বছর পেরিয়ে যাওয়ার পর বোঝা যায়, ঠিক বোঝা যায়, 30-40 বছর পড়ে যাওয়ার পরে বোঝা যায় যে কোনটা সত্যি কথা, বা স্বীকার করতে হয় দাঁড়িয়ে যে আমি তখন ওই বয়সে এটা ভাবতাম, এখন এই বয়সে আমার ভাবনা বদলেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমারও মনে হতো পৃথিবী পাল্টে দেবো, আমারও মনে হতো আমি বিপ্লব, হয়তো মনে হতো বন্ধুকে ক্ষমতার উৎস, হ্যাঁ, কি আমারও তখন মনে হতো। কিন্তু যেই আমার 19-20 বছর বয়স হলো তখন আমার চাপ পড়ে গেল, তখন আমি চাকরি করতে হবে, এবং আমি বিরাট বড় বিপ্লবের কথাবার্তা বলে আমি জয়েন করলাম আনন্দবাজারে। বছর দুয়েক আগে সৃজিতদা যখন এক্সপোর্টের প্রেমটা অ্যানাউন্স করলো, তখন আমার মনে আছে তুমি তখন ওটাকে নিয়ে ফেসবুকে পোস্ট করলো, ইউ রিয়াক্টেড, কারণ তোমার মনে হয়েছিল যে এক্সপোর্টের প্রেম এই কয়েনেসটা তোমার, এবং সেটা তোমার অনুমতি না নিয়ে তোমাকে ডিউলি তার জন্য ক্রেডিট না দিয়ে ওটাকে ব্যবহার করা হচ্ছে। তারপরে সৃজিতদা তোমার বাড়িতে যায়, একদিন দেখলাম তোমরা একসাথে ফেসবুক লাইভ করছো, তারপরে ওটা মানে মিটেও যায়, এবং সেটাই তো হওয়া উচিত। তোমরা তো দুজনে দুজনকে পছন্দ করে, তাই হওয়া উচিত, এবং আমরা সবাই তোমাদের দুজনকেই পছন্দ করি। কিন্তু তখন যখন এই পুরো ব্যাপারটা চলছে আর কি, সেই সময় একটা জিনিস জানতে পারলাম আমি এবং আমার মতো অনেকেই, যেটা জানতে পারে আমি তো খুবই শক্ত ছিলাম। তাও যে তুমি তখন কোথাটা লিখেছিলে বা বলেছিলে আমার মনে আছে, যে এক্স টু প্রেম গানটা, ঝিংটি গানটা তুমি বললে এখন আমিও গানটা আর গাইতে পারি না, আমারও আর সে গানটা গাওয়ার অধিকার নেই, কেননা কীভাবে না জানি ওই কী হইতে কি হইয়া গেলোর মতো ওটা বিক্রি হয়ে গেছে, কেউ একটা কিনে নিয়েছে, যার ফলে এখন আমি যদি নিজেই গানটাকে, ওটা আমার গান, আমার ক্রিয়েশন, কিন্তু আমার ক্রিয়েশনকে যদি আমি এখন গিয়ে ইউটিউবে আপলোড করি গিয়ে, তার জন্য আমি নাকি কপিরাইট ভায়োলেট করছি, আমি আমার গান চুরি করছি, আমার গানটা কোনো আমার সম্পত্তি নয়, অন্য লোকের সম্পত্তি, এটা সাংঘাতিক। এবং এইটা যখন কপিরাইট যেমন অত্যন্ত জরুরি একটা জিনিস একজন মিউজিশিয়ান বা যে কোনো একজন ক্রিয়েটারের রাইটকে পাহারা দেওয়ার জন্য, তেমন আবার আমাদের দেশের যে এক্সিস্টিং কপিরাইট ল বা তার যে প্র্যাকটিস, তার মধ্যে একটা ভয়ঙ্কর একটা মানে কী বলবো, অ্যানোমালি বলবো নাকি এটাকে লুফল বলবো না কী বলবো, এটা ভয়ঙ্কর একটা মানে ফাটলও আমাদের, আমি অন্তত পক্ষে এনকাউন্টার হলাম, জানতে পারলাম। এবং আমি তোমায় বলছিলাম যে এটা না কিরকম বলছি, সলিল চৌধুরী হেইস আমলে গান লিখেছিলেন কৃষকেরা গাইবেন বলে, তার জন্যই।
আজকে হিসামালো গান যদি কৃষক সভার মিটিংয়ে কেউ গায় এবং সেই ভিডিওটা যদি ফেসবুকে বা ইউটিউবে আপলোডেড হয়, ওটা নাকি কৃষকের সম্পত্তি নয়, ওটা নাকি সারেগামাবার সম্পত্তি, সেটা কপিরাইট ভায়োলেশনের স্ট্রাইক। আমার নিজের দেখা অভিজ্ঞতা রয়েছে। তো তুমি এটা নিয়ে একটু বলো না, তোমার এটা এটা বলি এক্সিকল টু প্রেম নিয়ে যখন এটা হয়েছিল তখন আমি না, আমার রিয়াকশনটা কী ছিল সেটা আমি বলি, তাহলে আমি হয়তো অনেক নিউজে যারা আসছে মিউজিশিয়ানসে বোঝাতে পারবো যে আমার সাথে অন্য লোকেদের পার্থক্যটা কোথায়। আমি কিন্তু যখন প্রথম আমি যখন রিয়াক্ট করি তখন আমি ফেসবুকে এই পোস্টও করে দিয়েছিলাম খালি বলে যে এক্সিকল টু ফ্রেম বলে আমার একটি অ্যালবাম ছিল, সেটা গানের অ্যালবাম। ওই অ্যালবামটা এই নামটুকু এক্সিকল টু ফ্রেম দেওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করে নামটা অ্যাপ্রুভ করাতে হয়েছিল কোম্পানিটা। আচ্ছা, আমি এইভাবে রিয়াক্ট করছি। এর থেকেই যে রিয়াকশন তারপর তৈরি হয়েছিল। তারপর সৃজিৎ একটা বেফাস কথা বলেছিল বলে আমার একটু আরও রাগ লেগেছিলো, বলেছিল যে এটার রাইট তো আমাদের নেওয়া আছে ইনফার কাছ থেকে। তখন আমি একটা ইউটিউব ভিডিও করে বলেছিলাম যে আমি এটা সৃজিৎ মুখার্জি বলে ছবি করবো, তার রাইট আমার নেওয়া আছে, এটা সৃজিৎ মুখার্জির বাবারও রাইট নেই। না ছেড়ে সৃজিৎ মুখার্জির নামটা ছবি করবো আমি নিয়েছি, এটা ওয়াইজ মাই রিয়াকশান। এই যে পয়েন্টটা বলছিস কপিরাইটে, সব জায়গায় তো আইন আছে, কিন্তু আইনটা যদি কেউ ভায়োলেট করে তুই কী করবি, এটা এক নম্বর। এবার এই কপিরাইটটা করার জন্যে এই কপিরাইট করতে গিয়ে প্রত্যেকটা আইনের মতো প্রত্যেকটা জিনিস একে করার জন্য তার লুফলসগুলো পরে বোঝা যায়, সেই লুফলসগুলো প্রথমে বোঝা যায় না ফার্স্ট টাইম। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তার সাথে তুই যেটা বললি হিসামালো ধান, এই গানটা দুটো একটু আলাদা হয়েছে। এটা হচ্ছে আমি একটা প্রপার্টি তৈরি করেছিলাম, প্রডিউস করেছিলাম একটা কোম্পানির জন্য, অ্যালবামগুলো তৈরি করেছিলাম। এবার সেই অ্যালবামগুলো সাগরিকা অ্যাকাস্ট্রনিক্সের জন্য করেছিলাম। তাদের সাথে আমার কন্ট্রাক্ট ছিল রয়্যালটি বেসিসে, যে অ্যালবামগুলো যখন রিলিজ হবে তার আমার রয়্যালটি অনুযায়ী আমি করবো, এর মধ্যে এত অ্যালবাম দিতে হবে, আমি একটা সার্টেন পার্সেন্টেজ অফ রয়্যালটি পাবো। এটা কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও সাগরিকা অ্যাকাস্ট্রনিক্স এটাকে শিমারু কোম্পানিটাকে বেছে দেয়। এবার শিমারুকে ওরা বেচার সময় বলে যে আমাদের যা প্রোডাক্ট দিচ্ছে সেগুলো সব আউটরাইট। শিমারু ওদের কাছ থেকে সেটা কেনে না, শিমারু না সাগরিকা কেউ আমার সাথে এটা নিয়ে যোগাযোগ করেনি। এবারে তাতে হয়েছে কি, শিমারু তার দিক থেকে তাদের ডিস্ট্রিবিউশন পাওয়ার অনেক বেশি, তাদের লজিস্টিক্স এটা সেটা সমস্ত কিছু। আমার মতো একজন শিল্পী, রিজনাল শিল্পী, তার কত জোর, কতটা আমার আছে। এই গানগুলো ওরা ডিজিটাল রিলিজ করছে। এবারে আমি যদি ওই গানটায় সেম গানটা আমার চ্যানেল থেকে দিই, ওরা আমাকে কপিরাইটেড করবে, সীমারও করবে। এবারে আমাকে এটার জন্য মানে লিগাল নিতে হচ্ছে, আমি সেটা স্টেপটা নেব এবং আমি আশা করি যে আমি যে স্টেপটা নেবো সেটা ঠিকঠাকই নেব, জাস্টিফাইড স্টেপই। আমি আস্কিং ফর যে জাস্টিস, যে তুমি আমাকে এটা করে বলে কোর্টের কাছে আমাকে বলতে হবে। সাগরিকা আমার সাথে কোনো রকম কোনো কিছু জানায়নি, আমাকে না জানিয়ে ওরা একটা জায়গা বিক্রি করে দিয়েছে অন্য লোককে। এবার এই লোকটা যেমন তার জিনিসপত্রগুলো কিনেছে, লায়াবিলিটিটাও তাকে কিনতে হবে। তো আমি এটা বাড়ি থেকে বিক্রি করে লায়াবিলিটি কিনতে, তো সেই লায়াবিলিটি তুমি অস্বীকার করতে পারো না। ফলে তো আমার ওটা পয়েন্টটা অনেক, আমি ওটা সময়ের অপেক্ষা। তো ওর এই পয়েন্ট এস্টাবলিশ হলে মানে অনেক শিল্পী বা অনেক ক্রিয়েটারই তাদের নিজের স্পেশাল রাইটটাকে প্রোটেক্ট। এবারে কী হয়েছে, এখনকার কপিরাইট নিয়মটা যেটা হয়েছে সেটা সিঙ্গারদের পক্ষে নয়, কম্পোজারদের পক্ষে অনেক বেশি। সিঙ্গারদের কোনো অ্যাজ অন ডেট যা জানি নিয়ম অনুযায়ী, যে গানটা আগে গিয়ে রেখেছো তাতে সিঙ্গারের, কারণ সিঙ্গারের মোস্ট অফ দ্য কেসেস আউটরাইট পেমেন্ট হয়ে যায়। কিন্তু যেটা ওই গানটা তৈরির যে শরীরটা তৈরি হয়েছে, দ্যাট ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইট গোজ টু দ্য মিউজিক ডিরেক্টর অ্যান্ড দ্য লিরিস্ট। কিন্তু আমি একটা কথা তোমার এখানে জিজ্ঞেস করি শিলাজিৎ দা, এবং তোমাকে আমি এটা এই কারণে আরও বেশি করে জিজ্ঞেস করছি, কেননা তুমি একাধারে লিরিসিস্ট, কম্পোজার এবং সিঙ্গারদের কোনো মানে রয়্যালটি বা কোনো কিছুর ব্যাপার থাকে না, কম্পোজার এবং লিরিসিস্টদের জন্য থাকে। আচ্ছা, উল্টোটা আবার ধরো এটাও তো সত্যি যে মনে করো ধরো প্রসেন যোশী একটা গান লিখছেন, কেমন ওটাকে মনে করো অমিত ত্রিবেদী কম্পোজ করছেন কি কেউ একজন কম্পোজ করছেন, আর মনে করো ওটাকে অরিজিৎ সিং গাইছেন, একটা উদাহরণ দিলাম।
এবার অরিজিৎ সিং তো গানটাকে যতবার গাইবে মঞ্চে উনি টাকা পাবেন তার জন্য, তাই তো? কিন্তু প্রসেনজিৎ তো প্রতিবার গানটা লেখার জন্য টাকা পাচ্ছে না। মানে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটা গান হেমন্তবাবু যতবার গিয়েছেন উনি তো সেই টাকা পেয়েছেন, কিন্তু গৌরী প্রসন্ন মজুমদার তো তার জন্য টাকা পায়। একটা স্কোপ আছে লাইভে গানটা গায়ক হিসেবে তার থেকে অর্থ উপার্জন করতে পারেন। এবং মিউজিক ডিরেক্টররাও হয়তো কিছুটা সেটা পারে। সে অনেক মিউজিক ডিরেক্টর নিজে গান যারা নিজেরা গান না হয়তো তারা কনসার্ট করেন অন্য আর্টিস্টদেরকে নিয়ে। না ধরো অনুমালিক মনে করো তোমার অনুমালিক নাইট হয়, সেখানে অনুমালিক থাকে অন্য সিঙ্গারদের, সেটা হয়তো হিন্দি ছবি বলে বা এটা ওরমভাবে অনুমালিক এবং ওনার অত রিলিজ আছে বলে বা করেছে, কিন্তু জেনারেলি যদি ভাবিস মিউজিক ডিরেক্টরসরা সেই শোগুলো খুব কমই করেন। কিন্তু হ্যাঁ দেয়ার ইজ অ্যান অপশন আছে, যে অপশনে যেটা কিছু নেই না, কিন্তু ইট ইস কিছু নেই। এই জন্যই হিসেবটা এরকম করা হয়েছে প্রবাবলি যে সিঙ্গার তো কোথাও বেনিফিট পায়, সুতরাং সিঙ্গার রয়্যালটি না পেলেও এরা যেন তাদের, এবং সৃষ্টি যেহেতু করেছে গানগুলো, ওরা তো সৃষ্টি করা জিনিসটা আর একজন পারফর্ম করেছে, সেটার জন্য ওদের ভাগটা বেশি দেওয়া। দেখো শিলাজিৎ, আমি তো 90-এর দশকে বড় হয়েছে, আমার জন্ম 80 সালের মানে 80s-এ পরের ভাগে, এবং 90s আমি বড় হয়েছে, এবং 90-এর নতুন গান হচ্ছে মানে আমার সবচেয়ে মানে প্রিয় জনরা অফ মিউজিক এখন আমি অবধি বলতে পারি। এবার এইটা ঘটনা যে ধরো কবির সুমন কলকাতাকে নিয়ে গান তৈরি করেছেন, যে হচ্ছে গড়িয়াহাট আর মরমেনি আর কলকাতাকে নিয়ে রোম্যান্টিসাইজ করে গান রয়েছে। অঞ্জনদার তো একাধিক গান রয়েছে কলকাতাকে নিয়ে। নচিকেতা তার একটা পার্সপেক্টিভ আছে কলকাতা দেখার, যে 300 বছর বুকে নিয়ে পথ চলে ম্লান মুখে, খুব লিনিয়ার হোয়াটএভার, কিন্তু ওনারা কলকাতাকে নিয়ে। কিন্তু 90-এর নতুন গান যারা করেছে তাদের মধ্যে তুমি এমন একজন যে হচ্ছে বীরভূমের বিটি লোক, হ্যাঁ, আমমনে দোল্লাখানা ঝুলছে বা কষা জাম বেগুনি চিপ নুনের মোড়ক। ইনফ্যাক্ট এই যে তুমি নিরালা দুপুর গানটার কথা বললো, ওই গানেও একটা লোক হয়তো পাকা বাড়ি থেকেই দেখছে, কিন্তু যে দুপুরটা দেখছে গ্রাম বাংলার দুপুর, একটা ঘুঘু ডাকছে দূর থেকে হাইওয়ে দিয়ে, যেমন এখানে হাইওয়ে দিয়ে আমরা যখন কথা বলছি কিছু বাইক চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, এই যে মানে তুই আমার ছাতে উঠলে বুঝতে পারবি যে ওটা ওই স্কেপটা আরও বুঝতে পারবি, দূরে হাইওয়ের হাতছানিটা আরও বেটার আরও বোঝা যাবে। এইটা আমি দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে বলছি যে একেবারে এটা আরবান একটা মিউজিক বলেই আমরা 90-এর নতুন গানকে চিনে এসেছি। কিন্তু সেইখানে কিন্তু শিলাজিৎ মজুমদার এই অর্থে একটা এক্সেপশন যে গ্রাম বাংলার গান কিন্তু 90-এর নতুন গানে ছিল না, বাকিদের ক্ষেত্রে আমরা পাইনি। গ্রামকে কিন্তু 90-এর নতুন গানে শিলাজিৎ মজুমদার নিয়ে গেছে বা গ্রামকে রিপ্রেজেন্ট করে। আমার চলে এসছে, কারণ আমি ওই ছোটোবেলার সময় কাটানো, আমি তো জন্মেছি আতুর ঘরে কোড্ডেতে, 6 মাস আমার জন্ম গ্রামেই, এই গ্রামে না, কোড্ডে গ্রামে, আমার মামার বাড়ি। তো বেশ মা ওখানে ছিলেন ন্যাচারালি সেই হিসেবে, এবং আমি ওখানে হয়েছি। তারপর 6 মাস আমি এই মাটিতে শুয়েছিলাম, আমার প্রথম নিঃশ্বাস প্রশ্বাস সব আমার এখানে ছিল। তো আনকনশিয়াস যে স্টেটটার মেজর পিরিয়ড আমার মুখে বাসের আগে, সেটা আমার এখানে কেটেছে। এটা আমার পরে নিজে অ্যানালিসিস করে আমার মনে হয়েছে। এবং এই ফ্রিকুয়েন্টলি এখানে আসা এবং এই জায়গাটার প্রতি ভালোবাসাটা, ভালো লাগাটা, প্রতিবার যখন আমি মানে মামার বাড়ি আসবো বা দেশের বাড়ি আসবো বলে আসতাম, দ্য সেম এক্সাইটমেন্ট আমার মধ্যে যেন নিজের জায়গায় যাচ্ছি। তো এবারে আমি তো এখানকারই মানুষ, আমি তো অ্যাকচুয়ালি গ্রামের ছেলে। এবং তোমার রিভার্স মাইগ্রেশন হয়েছে এই অর্থে, তুমি কলকাতা, উত্তর কলকাতায় বড় হয়েছো, এখন পাটুলির কাছে মানে গড়িয়া শোনার ওদিকে থাকো, তুমি একটা বড় সময় এখানে কাটাও, মানে এবং গ্রামের ছেলে, মানে আমি এখানে আমি আচ্ছা গ্রামের লোক আছে এখানে, এরা শহুরে। ঠিক, আমি তোকে বোলপুরে গিয়ে দেখি শহরের লোক যিনি গ্রাম্য, হ্যাঁ, আমি শহরের লোক যিনি গ্রাম্য, আমি শহরের লোক যিনি গ্রাম্য, মানে আমি সত্যিই খুব ঘেম। আর আমি যদি গানে কিছু বলে থাকি সেটাকে আমি বিশ্বাস করি বলে বলেছি। মানে আমার দুরকম লাইফ নেই। আমার বেসিক গানে তুই আমায় দেখবি না কখনো আমি বলছি যে আমি বাবা ঘুরে বেড়াবো, আমার পক্ষে সম্ভব না সেটা। উল্টোটা বলছে বলো যে আমার রাখাল সাজা হলো না, আমার হলো না, আমার সুজিতদা এত সফল হওয়ার পরে, এত ভালোবাসা পাওয়ার পরে, এবং সবচেয়ে বড় কথা একটা তৈরি রাস্তায় আমি অনেক দূর গেলাম আর নিজে কিছু দূর অব্দি একটা নতুন রাস্তা তৈরি করলাম। দুটো তো আলাদা। তুমি নতুন একটা নিজের রাস্তা, নিজের জনরা, নিজের একটা ঘরানা তৈরি করার পরে আজকে এই বয়সে এসে, মানে আমি দেখলাম আজকে যখন আমরা এই কনভারসেশনটা করছি, এই সময় কলকাতার একটা খুব ব্যস্ত জীবন চলছে নিশ্চয়ই, অনেক রিহার্সাল বাইরে রিহার্সাল হচ্ছে, অনেকে কফি শপে যাচ্ছে, আড্ডা মারছে, অফিস পাড়ায় কাজে বইমেলা চলছে কলকাতায়। তুমি সেই সময় এই বীরভূমের একটা পুকুরের ধারে একটা মাদুর পেতে বসে চা খাচ্ছিলে আমি যখন এলাম, মানে ওই হাসপাতাল থেকে অনেক দূরে। অথচ কলকাতা শহরে তুমি রাস্তা দিয়ে হাঁটলে ভিড় করে লোকে
সেলফি তুলতে আসবে, সব কিছু করে। তো এই যে মানে এইটা কি এক প্রকার উইথড্রল, আমি এই অর্থে জিজ্ঞেস করছি। আর যদি এটা হয়ে থাকে তোমার এই খ্যাতি বা এই আরবান লাইফ, এই সবসময় লোকজন দ্বারা ঘিরে থাকার জীবন থেকে একটা উইথড্রল, এরপরে আজকে তোমার কাছে নতুন মোটিভেশনটা কি? মোটিভেশনের আগে আমি যেটা বলবো যে সফল হওয়াটা, এই যে তুই বলছিস না যে তুমি অনেক সফল হয়েছো, আমার সাফল্যটাকে আমি কীভাবে দেখি? আমার সাফল্যটাকে আমার পাশে কত ভক্ত আছে, এতে আছে, সেভাবে আমি সাফল্যটাকে দেখিনি। সেটা আমার একটা টেম্পোরারি স্টেজ। আমার সাফল্যটা হচ্ছে আমি যেটা চেয়েছিলাম আমি সেটা করতে পেরেছি না পারিনি, এবং সেক্ষেত্রে আমি বেশ সফল, ঠিক কথা। এবার আজকের ডেটে আমি যখন গানটা করতে এসেছিলাম, কিসের সাফল্য যে আমি আজকে তোর কাছ থেকে শুনতে পাচ্ছি, অঞ্জনদার কথা তুই রেফারেন্স বললি, আমার সাফল্য ওখানে যে আমি পশ্চিমবঙ্গে আমি চেয়েছিলাম আমি একটা অন্যরকম সাউন্ড তৈরি করব, এবং সেই সাউন্ডটা আসেনি এখনও, সেটা আসবে, এভাবে মানুষ গানের শরীরকে ভাববে, আমি সেক্ষেত্রে বিরাট সফল। ঠিক, আমি এমন কিছু ছেড়ে, এবং আর একটা ফিলসফি যে এই যে আমি গান ছোটোবেলা থেকে অভ্যেস করেছি বলেই আমি গান গাইতে পারবো, আর আমার প্রাণে গান থাকলেও আমি ওটা শিখিনি বলে আমাকে কেউ গায়ক বলে মেনে নেবে না, এইটাকে ভেঙে দিতে পেরেছি। এবং যার জন্য এখন অনেক গায়ক গায়িকা আছেন যারা নিজের প্রাণে গান আছে এবং তারা ভয় না পেয়ে তারা গান গাইতে আসছে, তাদের কেউ কেউ সফল হচ্ছে। এই যে একটা এই ভাঙাটুকুতেই বাজারে সাফল্যের বাইরে মনে করো সে নিজেকে এক্সপ্রেস করছে, ডেমোক্রেটাইজেশন অফ পারফর্মিং আর্ট। যে সে ভাবছে যে আমাকে দেখলে যে তো ছিল গান শেখেনি সেরমভাবে, কিন্তু ওর একটা বলার ছিল, বক্তব্য ছিল, ও বলতে চেয়েছে কিছু, সে বলতে চাওয়ার জন্য গান। আমারও যদি বলতে চাই আমি যে কোনো ফর্মে বলতে পারি। একটা সাঁওতাল মানুষ, একটা ট্রাইবাল মানুষ, একটা প্রিমিটিভ মানুষ, তারা প্রত্যেকেই, একটা পাখি, একটা কুকুর, সে তো তার সে এক্সপ্রেস করবে। এবং যত মানুষ নিজেকে শিক্ষিত প্রমাণ করবে এদেরকে অশিক্ষিত প্রমাণ করে, সেটা তার অশিক্ষা। যদি কোনো মানুষ, আমি যদি আজকে এই স্টেটে আসার পরে আমি কেউ দেখছি এটা গান গাইছে, গাওয়ার পরে তো বলে তুই একটা অশিক্ষিত, তুই জানিস না, এটা আমার অশিক্ষা, তার নয়। কারণ পৃথিবী জুড়ে যত রকম মানুষ আছে, যারা আছেন তাদের মধ্যে যারা শিল্পী আছেন, তাদের সবাই প্রথাগতভাবে শিল্পী হন না, হতে পারেন না। তাদের ভেতরে শিল্পী আছে। আমি সাঁওতাল গ্রামের মধ্যে যদি এখন ঢুকে, আমাদের এই আশেপাশে কিছু 50-60খানা সাঁওতাল গ্রাম আছে, তার মধ্যে যে কোনো গ্রামে যদি ঢুকে দেখবি একটা মানুষ গান গাইছে, কারণ সে গান পাচ্ছে, সে গান গাইছে, সে কোথা থেকে শিখেছে? সে শ্রুতিতে। ঠিক, হ্যাঁ। এবার সেই ফর্মটাকে তুই অস্বীকার করতে পৃথিবী কোনোদিন পারবে না। সেই পিচ, এখন তো পিচ দেখা যায়, পিচটা দেখা যায়, বড় বড় গায়কদের এখন সব যদি রেকর্ডিং এ ফেলে, ও তো শুনেছি নাকি লাইভেও নাকি অটোফোনে করা যায় নাকি, লাইভ অনেকদিন ধরে করা যায়, অনেকদিন আমাদের সেই টেকনোলজি আমরা করিনি, কিন্তু ওই গ্রাফটা দেখলে আমাদের এখানকার বড় বড় কোথায় নোট গেছে, যারা বড় বড় বলছে পরিষ্কার দেখা যাবে যে একটা কোণে কত জায়গায় অফ নোট হচ্ছে, কত জায়গায় কি হচ্ছে, কিনা না নেই। আর সহজ সুর, লা লা, এই দুটো সুর ঠিকভাবে গাওয়ার থেকে বেশি পায়তারা বেড়ে ঝুলিয়ে বেশি গাওয়ার কি দরকার হয়? যাচ্ছে না গলা, তো আমি সেখানে করে খুব কায়দা থেকে হাত দিয়ে সুর করছি, মনে করছে পণ্ডিত। রবীন্দ্রনাথের গান কেউ ছাড়ে না, সরগম করে কালবাতি করে রবীন্দ্রনাথের গান করতে পারছে। রবীন্দ্রনাথের গানের যে সিম্পলিসিটি, কিন্তু লোকে আমাদের মানুষ ওইটাকে হেভি বোঝে। আমি 3-4 সারেগামা বলে দিলাম, এবার এটা বলার সময় এমন একটা হাতের কায়দা করলাম যে আমি কেমন দিলাম, এরকম লোকজন হাসতে, কি করছে দাদা, ভাবা যায় দাদা দেখো করছে, না হাতের দিকে দেখা, কি গাইছে দেখ হাতের দিকে দেখা। দাদা অ্যাকচুয়ালি বিরাট গাজল ফাজল গাইতে পারতেন, কিন্তু গাজলটা উনি স্যাক্রিফাইস করে উনি এখানে এসে মধ্যবিত্ত জন্য গান গাইতে, আমরা বুঝতে পারি, আমরা পারি। উনি একটা বিরাট আমাদের উন্মোচন করেন আর কি, একটা বিরাট। তাহলে তুমি এটা বলো, তোমার এখন তাহলে নতুন মোটিভ আমি এবং এটা তোমার এই পয়েন্টটা কিন্তু মানে কেউ অস্বীকার করতে পারে, কিন্তু মেজরিটি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তুমি নতুন রাস্তা তৈরি করেছো এবং এই গান সম্ভব। এরপরে আমি এটাকে ভাঙতে, তোমার নকশাটা হচ্ছে যে এই যে আমি এখানে দাঁড়িয়ে আবার নতুন শব্দ তৈরি করবো, নতুন একটা, সেটা আমার প্রিপারেশন ভেতরে চলছে। আমি যতদিন না আমার শব্দ যে আওয়াজ তৈরি করেছি সেটাকে ভাঙবো, ওইটা কোনো ওয়েস্ট বলেই তো এসেছিলাম,
এখন আমি এস্টাবলিশড, এবারে এইটাকে ভাঙতে হবে। এইটা যখন আমি ভাঙতে পারবো সেদিনকে তখন তুই আমার থেকে একটা বেসিক গান পাবি।